আসসালামু আলাইকুম। আজকে ভেক্টরের এসএসসি ফিজিক্স ক্লাস রুটিন অনুযায়ী আর ক্লাসের আজকে ভেক্টর অধ্যায়টা একবার পড়াইছি, লেকচার ওয়াইজ দেওয়া হয়েছে। এখন এই ভেক্টর অধ্যায়টা একটু রিভিশন টাইপের একটা ওয়ান শট দিয়ে ওর একটু ম্যাথ প্র্যাকটিস করবো, কারণ আমরা লেকচারগুলোতে ম্যাথ পড়িনি। তাহলে শুরু করি। ভেক্টর যে চ্যাপ্টারটা আছে সেটা দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে গিয়ে এই ভেক্টরের কনসেপ্ট জানা লাগবে, কারণ কি হায়ার ম্যাথও আছে। ভেক্টর সবচেয়ে মৌলিক বিষয় আমরা কি শিখছিলাম হলো রাশি। সবার প্রথমে আমরা শিখছিলাম রাশি। রাশি কি? এই ভৌত জগতে যা কিছু পরিমাণ নির্ণয় করা যায় তারা সব রাশি, যেমন ওজন, দৈর্ঘ্য, সব রাশি। আর রাশিগুলোকে প্রথমত দিকগত দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যায়। দিকগত দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি আর হচ্ছে যৌগিক রাশি। যে সকল না, এটা দিকগত দিক থেকে না। মৌলিক রাশি আর যৌগিক রাশি। মৌলিক রাশি কি? যে সকল রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না, এটা মৌলিক রাশি। আর যে সকল রাশিকে ভাঙলে মৌলিক রাশি পাওয়া যায়, ওটা হচ্ছে যৌগিক রাশি। আর দিকগত দিক থেকে রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? যে সকল রাশি প্রকাশ করতে মান আর দিক দুইটা লাগে, ওটা হচ্ছে ভেক্টর রাশি। যে সকল রাশি আমরা প্রকাশ করার জন্য মান আর দিক আমাদের দুইটাই প্রয়োজন হবে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর যে সকল রাশি শুধুমাত্র মান হলেই আমরা প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে স্কেলার রাশি। যেমন আমি বললাম যে মনে করো এটা মনে করো একটা হচ্ছে আচ্ছা, এটা মনে করো এটা হচ্ছে বুয়েটের গেট। এটা মনে করো হচ্ছে বুয়েটের গেট। আর এই বুয়েটের গেট থেকে আমি যদি বলি বুয়েটের গেট থেকে 100 মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে এটার মধ্যে আমি শুধু মান বললাম যে এখান থেকে 100 মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন 100 মিটার কোন দিকে যাবো সেটা কিন্তু বলা হয়নি। কিন্তু যদি আমি বলি যে 100 মিটার দক্ষিণ দিকে, তখন আমি একটা দিক যোগ করলাম। তখন আমি ওই একটা মানের সাথে একটা দিক যোগ করলাম, এটা হবে তখন ভেক্টর রাশি। আর যখন আমি বলবো যে বুয়েট থেকে 100 মিটার দূরে একটা হচ্ছে 100 মিটার দূরে 100 মিটার দূরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু আমি দিকটা প্রকাশ করিনি। যেমন ভেক্টর রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়, যেমন এই যে মিটার, এটা প্রকাশ করতে কিন্তু দিক অবশ্যই প্রয়োজন হবে। আমি যে বলি বুয়েট থেকে 100 মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়, কোন 100 মিটার যাবো, কোন দিক যাবো? চারটা দিক আছে, আর আমি যে কোনো দিক যেতে পারি। কিন্তু যখন আমি দিকটা দেবো, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বুঝতে পারবো যে বুয়েট থেকে আমি দক্ষিণ দিকে 100 মিটার গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবো। তাহলে এই যে মিটারটা প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হতেছে, কোন একটা অবস্থান প্রকাশের জন্য। তাহলে এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য ভেক্টর রাশি প্রয়োজন হয়। কারণ আমি বললাম যে এটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ আছে আলু, আমি এখন বললাম যে এখানে 10 কেজি আলু আছে, এখানে কিন্তু আমার দিকটা লাগতেছে না, যে এখানে কতটুকু আলু আছে সেটা আমাদের দিক লাগতেছে না। তাহলে যেহেতু এটা কোনো দিক লাগতেছে না, তাহলে এটা কিন্তু ভেক্টর রাশি না, এটা হচ্ছে স্কেলার রাশি। এই যে আমি কি পরিমাপ করছি? ওজন পরিমাপ করছি। এখানে আমি ওজন পরিমাপ করছি, এই ওজনটা প্রকাশ করতে কোনো প্রকার কিন্তু দিক লাগে নেই, যার কারণে এটা হচ্ছে স্কেলার রাশি। কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থান বের করতে চাইছি, তখন আমার একটা দিক লাগছে, তাই এটা হচ্ছে ভেক্টর রাশি। এই হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এবার আমাদের এই চ্যাপ্টারের পড়া কি? ভেক্টর নিয়ে। আচ্ছা, ভেক্টর বলা আছে ভেক্টর নিয়ে। আচ্ছা, ভেক্টরকে প্রথমে প্রকাশ করা হয় কি ভাবে? ভেক্টরের প্রকাশ, ভেক্টরকে তিন ভাবে প্রকাশ করা যায়, অনেক ভাবে প্রকাশ করা যায়, প্রধানত তিন ভাবে প্রকাশ করা যায়। প্রথম যেটা আছে, ওটা হচ্ছে কোনো একটা অক্ষর, মনে করি এ জায়গায় একটা ভেক্টর, যেটা ভেক্টর হোক না, এ হতে পারে, বি হতে পারে, সি দ্বারা প্রকাশ করতে পারি। মনে করি আমি যে এ দ্বারা ভেক্টর প্রকাশ করতেছি, এর উপরে একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টর প্রকাশ করা যায়। আর একটা কি, যে এর উপরে একটা টান দিয়ে অথবা এর নিচে একটা টান দিয়ে কিন্তু ভেক্টর প্রকাশ করা যায়। তাছাড়া 3 নম্বর আরেকটা, মনে করেন আমি হাতে লিখবো না, এবার কম্পিউটারে টাইপিং করবো। টাইপিং করতে গেলে ওটাকে বোল্ড করে, মানে টাইপিং এ একটা অপশন থাকে, দেখবো এরকম বোল্ড করে একটা ভেক্টর প্রকাশ করা যায়। তাহলে একটা ভেক্টরকে এই কটা, প্রধানত এই কটার মাধ্যমে প্রকাশ করা যায়। তার মধ্যে অন্যতম প্রধান যেটা সবসময় যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইটা, এর উপর একটা তীর চিহ্ন দিই। তাহলে ভেক্টরকে তিনটে পদ্ধতিতে প্রকাশ করা যায়।
একটা হচ্ছে ওপরে তীর চিহ্ন দিয়ে, একটা হচ্ছে ওপরে একটা বার চিহ্ন বা নিচে একটা বার চিহ্ন দিয়ে, আর একটা হচ্ছে কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে মুভ করে। এটা কিন্তু কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে এমসিকিউ আসতে পারে। কোনটা? কম্পিউটার টাইপিং এর টাইপের জন্য, টাইপ করার জন্য এটা ব্যবহার করে। এখন কোন একটা ভেক্টরের মান যখন প্রকাশ করবো আমরা, তখন জাস্ট এর আগে একটা মডুলাস দেবো, তখন ওটা ওই ভেক্টরের মান প্রকাশ করবে। বাস এটাই। তারপরে এবার কয়েক প্রকার ভেক্টর শিখবো। কয়েক প্রকার ভেক্টর, প্রকার ভেক্টর কিন্তু অনেক প্রকার আছে, প্রকার ভেক্টর শেষ নেই। আমাদের প্রথম একটা করি আমরা, প্রথম একটা ভেক্টর যেটা হচ্ছে সঠিক ভেক্টর। ইম্পর্টেন্ট গুলো আগে দেখাইতেছি। সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর কি? যে ভেক্টরের মান, যে ভেক্টরের মান শূন্য নয়, ওটা হচ্ছে সঠিক ভেক্টর। মনে করি কোন একটা ভেক্টর বের করলাম যে এ ভেক্টর সমান হচ্ছে 30 নিউটন। এই ভেক্টরের, এই ভেক্টরটা কিন্তু শূন্য নয়। এই ভেক্টরের মান যখন আমি নির্ণয় করব, এই ভেক্টরের মানটা কিন্তু শূন্য নয়, এটা একটা সঠিক ভেক্টর। যদি এমন হতো এই ভেক্টর মনে করি ইজ ইকুয়াল টু শূন্য, শূন্য নিউটন, তাহলে যদি কোনো একটা ভেক্টরের মান শূন্য না হয় তখন তাকে বলা হয় সঠিক ভেক্টর। কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তখন তাকে বলা হয় সঠিক ভেক্টর। তাহলে এটার সঙ্গে এরকম হবে যে যদি কোনো একটা ভেক্টরের মান শূন্য না হয় তখন তাকে সঠিক ভেক্টর বলে। তারপরে আছে শূন্য ভেক্টর। সঠিক ভেক্টর যা বললাম ঠিক তার উল্টো না। শূন্য ভেক্টর বা শূন্য ভেক্টর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর সেটা কি? কোনো একটা ভেক্টরের মান যদি শূন্য হয় তখন তাকে শূন্য বা নাল ভেক্টর বলে, আর যদি শূন্য না হয় তাহলে তাকে কি বলে? সঠিক ভেক্টর বলে। এই গেল দুইটা ভেক্টর। তারপরে আরেকটা ভেক্টর আছে, কি ভেক্টর বলা যায়? যে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর কি? দুটো ভেক্টরের মান একই কিন্তু দিকটা বিপরীত, ওটা হচ্ছে বিপরীত ভেক্টর। কোন একটা, এই যে দুটো ভেক্টর নিলাম, এই যে এটা একটা ভেক্টর আর এই যে একটা ভেক্টর, দুইটা ভেক্টর নিলাম, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই ভেক্টরের দিক এই দিক, এই ভেক্টরের দিক এই দিক, কিন্তু এটা 5 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন। তাহলে এই যে দুইটি ভেক্টরের মান কিন্তু একই কিন্তু দিক বিপরীত, এটা হচ্ছে বিপরীত ভেক্টর, এটাই সংখ্যা। আর তারপরে আছে বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর ঠিক এর উল্টোটা, যে দিক একই কিন্তু মান বিপরীত, এটা বিপ্রতীক ভেক্টর। যদি একটা ভেক্টর হয় এরকম, যে হচ্ছে কি এটা 5 নিউটন, দিক একই, আরেকটা ভেক্টর থাকবে ঠিক দিক একই কিন্তু মান মান হবে বিপরীত, মানে 1/5 নিউটন, এরকম দিক একই মান বিপরীত, ওটা হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে এই হচ্ছে ভেক্টরের মোটামুটি কয়েকটা সংখ্যা। তারপর যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। এরপর একটা ভেক্টর আছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি কি, যে কোনো একটা বস্তুকে তিনটা মানে তিন ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে 1D, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। মানে এক অক্ষ বরাবর, দুই অক্ষ, তিন অক্ষ বরাবর, এমন। মনে করি আমি শুধুমাত্র একটা অক্ষ বরাবর দেখালাম, এটা হচ্ছে 1D। তখন আমি দুইটা অক্ষ বরাবর দেখাবো, এটা হচ্ছে এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ, এটা হচ্ছে 2D। আর যখন আমি এই যে তিনটা তিনটা দিকে দেখাবো, এটা নিচে দেখে তিনটা দিক অনুযায়ী দেখাবো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর হচ্ছে জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে 3D। এটা মনে করলাম শুধু এক্স অক্ষ। 1D, 2D, 3D। এই 3Dর মধ্যে মানে 3Dর মধ্যে যে আমাদের তিনটা অক্ষ বরাবর যে এক একটা করে একক ভেক্টর কল্পনা করা হয়, বাস্তবে কিন্তু নেই, কল্পনা করা হয়, তাকে বলা হয় আয়ত একক ভেক্টর। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ বরাবর যে একক ভেক্টর কল্পনা করা হয় তাকে বলা হয় আয়ত একক ভেক্টর। এই এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, ওটাই কল্পনা করা হয় আই এর উপর ক্যাপ দ্বারা, ওয়াই অক্ষ বরাবর যেটা, ওটা জে এর উপর ক্যাপ দ্বারা, আর জেড এর উপর একক ভেক্টর যেটা কল্পনা করা হয় ওটা কে এর উপর ক্যাপ দ্বারা। তো এক্স বরাবর আই ক্যাপ, ওয়াই বরাবর জে ক্যাপ, আর হচ্ছে জেড বরাবর কে ক্যাপ, এই তিনটি একক ভেক্টর আয়ত একক ভেক্টর কল্পনা করা হয়, আই জে আর হচ্ছে কে। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, আর এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এটা গেল কি আয়ত একক ভেক্টর। এরপরে যে ভেক্টর আছে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় যে ভেক্টর দ্বারা, ওটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় যে ভেক্টর দ্বারা। মনে করি এটা হচ্ছে আমাদের একটা 3D স্থানাঙ্ক ব্যবস্থা।
3D একটা জায়গা, কোন একটা জায়গার মতো কল্পনা করি আমি এই বিন্দুটা যখন আমি অবস্থান নির্ণয় করবো তখন আমি এটা দেখবো এ ওয়াই অক্ষ থেকে কত দূর। প্রথমে আমি এটা দেখবো ওয়াই অক্ষ থেকে কত দূর, তারপর দেখবো এক্স অক্ষ থেকে কত দূর, তারপর আমি দেখবো এটা হচ্ছে জেড অক্ষ থেকে কত দূর। তাহলে এই যে 3D মানে তিনটি অক্ষ পর কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য আমি যে ভেক্টর যে একটা কল্পনা করব, এই ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, এটাকে বলা হয় অবস্থান ভেক্টর। তারপর অবস্থান ভেক্টরের পরে আরেকটা যে ভেক্টর আছে সেটা হচ্ছে একক ভেক্টর, একটা মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টর, একক ভেক্টর। একক ভেক্টর কি? কোন একটা ভেক্টরকে, যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। আমি যে কোনো একটা ভেক্টর বের করি, দেখি মান 1 হয় নাকি, মানে কোন একটা ভেক্টরের মান আমি যখন বের করব, যখন দেখবো যে মানটা 1, তখন তাকে একক ভেক্টর বলে। এই একক ভেক্টর বের করার সূত্র আছে। একক ভেক্টরকে প্রকাশ করা হয় এর উপর ছোট হাতের ক্যাপ দ্বারা, অথবা অনেক সময় ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরের সূত্র কি? যে কোনো একটা একক ভেক্টর সমান ওই ভেক্টরটি ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। মনে করো এই একটা ভেক্টর, এই যে যদি একটা ভেক্টর হয়, যদি ভেক্টর হয়, তাহলে সূত্রটা হবে এর একক ভেক্টর হবে এইরকম, উপরে এই ভেক্টরটি আর নিচের মধ্যে ওই এ ভেক্টরের মান। কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর একক ভেক্টর পাওয়া যায়। এটাই হচ্ছে সূত্র। এই পর্যন্তই। তাহলে এই কটার সংখ্যা মোটামুটি জানলে, মানে এই কটা আর কি মোটামুটি ইম্পর্টেন্ট সংখ্যা। এরপর যা আছে সেটা হচ্ছে গিয়া যে লব্ধি বের করা। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, লব্ধি, সৃজনশীল টপিক। লব্ধি সামান্তরিকের ক্ষেত্রে লব্ধি কোন দিক হয়? মনে করি এটা একটা সামান্তরিক আছে, একটু আঁকা বাঁকা হতে পারে, এটা একটা মনে করি সামান্তরিক। এই সামান্তরিকের মনে করি এটা হচ্ছে একটা মানে সামান্তরিক না, আমি দুইটা ভেক্টর নিছি, এটা হচ্ছে কিউ ভেক্টর আর এটা হচ্ছে পি ভেক্টর। আমি এখানে দুইটা ভেক্টর নিছি, পি ভেক্টর আর কিউ ভেক্টর। এই ভেক্টর আমি লব্ধি কিভাবে বের করবো? এই ভেক্টরটা একটা সামান্তরিক বানিয়ে নেব। বানার পরে এর একদম যে কর্ণ একটা থাকবে, দুইটি ভেক্টরের মাঝখান দিয়ে যে কর্ণটা গেছে, এই কর্ণটার লব্ধি নির্দেশ করবে, লব্ধি। এখানে লব্ধিটার মান কিভাবে নির্ণয় করবো? প্রথমে একটু জ্যামিতিক উপায় এটা করে নিয়ে, এটা পরীক্ষায় আসে না, রাজশাহীর সূত্রটা জানলে হবে। আচ্ছা, নাম দেখি, ও এ, তারপর ও এ বি সি, এটা ডি, ও বি সি ডি। এদের মধ্যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে না? লব্ধি দ্বারা দুইটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে আলফা কোণ, এটা হচ্ছে বিটা কোণ। ধরি না এগুলো, জাস্ট ধরি। আমরা শুধু সূত্রটা আনবো, কিভাবে সূত্রটা আনলে, শুধু সূত্রটা আনবো। আমরা প্রথমে এই ত্রিভুজটা নেব, ও বি ডি, ত্রিভুজ ও বি ডি এর মধ্যে একটু লক্ষ্য করি যে আমরা কি আর এর মানটা বের করবো না? ওর জন্য কিন্তু আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, আমরা আর এর মানটা একটু বের করবো। আর কি থেকে অতিভুজ, আমরা জানি ও বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তার মানে কি ও এ স্কোয়ার যোগ এটা কি এ বি স্কোয়ার। এটা কিন্তু জানি আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, তারপরে এই ত্রিভুজের যেটা হচ্ছে অতিভুজ ভূমি লম্ব, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার নিচ্ছি। নেওয়ার পর তাহলে এই যে ও আর এ এক দুই ভাবে ভাঙা যায় না? ও এ সমান সমান কি ওডি প্লাস ডিএ, এটা না যে ও এ ওডি প্লাস ডিএ, মানে এইটা যোগ এইটা সম্পূর্ণটা ভাঙলে এটা পাওয়া যায়। তাহলে আমরা এখন ও এর জায়গায় এটা বসাবো, ওডি প্লাস ডিএ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন এই জায়গার মধ্যে আমরা ও ডি এর মান জানি, পি ভেক্টর, ও ডি এর মান জানি পি ভেক্টর প্লাস ও এর মান, এখানে আমরা ডি এর মান জানি না, ডি এর মানটা বের করব। কিভাবে বের করব? আমরা এই জায়গায় কিন্তু এর মানটা কিন্তু জানি, এটা যদি কি হয়, এটা কি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, আমরা এর মান জানি না, কিন্তু এই জায়গায় যে কোনটা হবে, ওই কোনটার এই জায়গায় বিটা কোণ না আলফা কোণ, কোনটা সমান হবে?
আলফা কোণের সমান এই কোণটা সমান হবে এই কোণটা আলফা কোণ। তাহলে এখন আমরা আর কি জানি, বাস মোটামুটি এটা হলে এখন আমরা এটা দিয়ে এখন কোন সূত্র আমাদের কি লাগবে, এটা লাগবে না, এটা কি, এটা হচ্ছে কোণের মানে যে কোণটা দিছে কোণের সাথে যে বাহুটা ওটা ভূমি, আর ভূমি বের করবো, অধিভুজ আছে, তাহলে এটা কি দিয়ে হয়, লম্ব ভাগ ভূমি, ট্যান থিটা, তাহলে ট্যান আলফা সমান লম্ব ভাগ ভূমি, ট্যান আলফা দিয়ে হয় না এটা অধিভুজার ভূমি, লম্বার ভূমি না, তাহলে কজ আলফা সমান ভূত আছে, তাহলে ভূমি ডিভাইডেড বাই অধিভুজ। এবার ঠিক আছে, তাহলে কস আলফা সমান ভূমি কত, ভূমি হচ্ছে ডি এ আর অধিভুজ হচ্ছে ডি বি, তাহলে বা আমরা ডি এ বের করবো, তাহলে ডি এ এদিকে আনি, কি হবে যে ডি এ বাই ডিবি সমান কস আলফা, বা ডি এ যখন রাখবো তখন এটা যে গুণ হয়ে যাবে, আর ডিবি কস আলফা, ডিবি এর মান জানি কত, ডিবি এর মানে যে কিউ ভেক্টর কস আলফা, তার মানে আমরা ডি এর মানটা বের করলাম, ডি এর মান হবে কিউ ভেক্টর কস আলফা প্লাস এবি স্কয়ার, এবি কোনটা, এবি আবার এখান থেকে আবার এবি বের করবো, এখান থেকে এটা ত্রিভুজ, কোন ত্রিভুজ, ডিএবি ত্রিভুজে, এই ত্রিভুজের মধ্যে আমরা আবার একটা জিনিস দেখব, এবার আমরা লম্ব বের করবো, কি দিয়ে হবে সাইন দ্বারা হবে, সাগরে লবণ আছে, তাহলে আমরা যখন সাইন আলফা দেব, লম্ব হচ্ছে এবি আছে অধিভুজ হচ্ছে ডি বি, তাহলে বা এবি সমান ডিবি সাইন আলফা, একবারে বললাম এটার মান হচ্ছে কিউ সাইন আলফা, তাহলে এবির মান হবে কি কিউ সাইন আলফা, তাহলে এই মানগুলো আমরা পাইলাম, তারপরে এটার মান কি ওবি স্কয়ার মানে কি আর স্কয়ার সমান, এটা হচ্ছে ত্রিকোণমিতির যদি একটা সূত্র এই জায়গায় আছে, হ্যারমিতে আছে ত্রিকোণমিতির সূত্র, যে হলো পি স্কয়ার ঠিক থাকবে, এটাকে যখন আমরা ভাঙবো তখন কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা ত্রিকোণমিতির একটা সূত্র, যে সূত্রটা থেকে এই লাইনটা আসে, তাহলে বা আমরা আর স্কয়ার তো আমাদের দরকার নেই, আমাদের কাছে আর এর দরকার, আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কস আলফা, এই যে পি এর উপর ভেক্টর, কিউ এর উপর ভেক্টর, কিউ এর উপর ভেক্টর, পি এর উপর ভেক্টর, এই সূত্র, তাহলে অর্ধ সূত্রটা উপরে বড় করে লিখে দিই, এগুলা পরীক্ষা জীবন হবে না, সূত্রটা যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কস আলফা, এটা হচ্ছে লব্ধির সূত্র, যে কোনো দুটো ভেক্টর মাঝখানে লব্ধি, এটা দ্বারা বের করা যাবে। আলফা কি, দুটো ভেক্টর মধ্যবর্তী যে কোণটা থাকে ওটা হচ্ছে আলফা। এখন যদি আমি দিক নির্ণয় করতে চাই, তাহলে দিক নির্ণয়ের সূত্র ডাইরেক্ট এটা, যদি আমি কোনো একটা লব্ধি যদি দিক নির্ণয় করতে চাই, লব্ধিটা কোন দিকে হবে, ডাইরেক্ট ট্যান থিটা দিয়ে সূত্রটা হবে, ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ই প্লাস কিউ কস আলফা, এই দুটো সূত্র প্রচুর ইম্পর্টেন্ট সূত্র, এই দুটো সূত্র। এবার নদী নৌকা, যে নদী পার হওয়ার সংক্রান্ত যে নদী নৌকার যে ইয়েগুলো আছে আর কি সূত্রগুলো, মনে করি এটা একটা নদী, এই বিন্দু থেকে কেউ একজন যাত্রা শুরু করবে, ওই দিকে যাবে, এখানে দুই দিকে এখন এই পার থেকে ওই পারে যাবে, এই অনেকভাবে যেতে পারে। এখন নদীর মধ্যে তো স্রোত থাকতে পারে, না থাকতে পারে, স্রোত মনে করি নাই, এই পার থেকে ওই পারে যাবে, এই মনে করি এই বিন্দুতে আসবে, এটা মনে করি এই বিন্দু, এই এক নদী পার হয়ে বি বিন্দুতে যাবে, এটার এত দূরত্ব এটা না, এখন যে স্রোত যে না থাকে এত সোজা এই দিক দিয়ে নদী পার হয়ে যেতে পারবে,
কিন্তু যদি স্রোত থাকে, মনে করি স্রোত আছে এইদিকে, এদিক স্রোত যাইতেছে, তখন এ যদি সোজা যাইতে শুরু করে তখন কিন্তু এ কি এই দেখি স্রোত ঠেলে এই যাইতেছে এই বিন্দুতে, এই চলে যাবে পরে এই বিন্দুতে যদি স্রোত থাকে। অথবা স্রোত এদিকে আছে যাইতেছে এই দিকে যাত্রা শুরু করেছে, ও যাবে এই দিক। এখন যদি এই বিন্দুতে যেতেছে, কোন দিক যাত্রা করা লাগবে? একটু এদিক দিয়ে যাত্রা করা লাগবে। তাহলে এই স্রোতের বেগ ওর বেগের সাথে মিলিত বি বিন্দুতে নিয়ে যাবে। ও একটু মানে ও এই দিক দিকগুলো নির্ণয় করা হবে এই সূত্রগুলো দিয়ে। আর মনে করি কোনো প্রকার স্রোত নাই, এই জাস্ট এই পাশ থেকে ওই পাশে চলে যাবে। এই নদীর মধ্যে একটা দূরত্ব আছে ডি, মানে দূরত্ব বলতে কি নদীর একটা প্রস্থ আছে ডি। আর এই নদীর মধ্যে কোনো স্রোত নেই, নদী পার হবে, পার হতে আমাদের সময়টা তখন লাগবে টি ইকুয়াল টু ডি বাই ভি। নৌকা একটা বেগ নিয়ে যাত্রা করবে না, ওই বেগটা শুধু এই নদীর দূরত্ব দ্বারা ভাগ দিয়ে দেবো। এবার নদী পার হওয়ার সময় যদি স্রোত না থাকে, আর যদি স্রোত থাকে সেই ক্ষেত্রে কিন্তু টাইম নির্ণয় করার সূত্র আরেকটা। মনে করি স্রোত আছে, তাহলে মনে করি স্রোত আছে, এদিক দিয়ে এখন নদীর স্রোত আছে, এদিক দিয়ে এখন স্রোত আছে, এই স্রোতটা প্রকাশ করা হবে ইউ দ্বারা। একটা স্রোত আছে মনে করি ইউ, তখন নদী পার হতে সময়, এটা হলো স্রোত না থাকলে, স্রোত নেই। আর মনে করি স্রোত আছে, সেক্ষেত্রে টি সমান, সেক্ষেত্রে টি সমান কি ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। আবার আলফা কি এই স্রোতের সাথে এই যে কোনটা আলফা, তখন আলফা গুণে যাত্রা করা হবে। সরি, এটা স্রোতের সাথে না, এটা হবে লব্ধির সাথে। মনে করি এই দিকে নদী পার হবে, তাহলে এই বিন্দুতে যাবে, তখন একটু এই দিক দিয়ে যাত্রাটা করতে হবে। তখন স্রোত যেহেতু আছে, স্রোত হোক এই জায়গায় নিয়ে যাবে, কারণ এই বরাবর যেটা কাজ করবে এটা হচ্ছে লব্ধি। লব্ধিকে আর দ্বারা প্রকাশ করবে লব্ধি। সবসময় কিন্তু লব্ধি যেদিক হবে ওই দিক কিন্তু নৌকাটা যাবে। এখন লব্ধি এদিক করতে গেলে ওকে একটু এদিক দিয়ে যাত্রা করা লাগবে, সেক্ষেত্রে এটা হচ্ছে ওর বেগ ভি, এটা হচ্ছে লব্ধিরা কাজ করবে যেদিক, মানে কি লব্ধি যেদিক কাজ করবে ওই দিকে যাবে, লব্ধি এদিক কাজ করবে এদিক যাবে। তাহলে সেক্ষেত্রে এই লব্ধির সাথে এই নৌকার যে কোণটা এটা হচ্ছে আলফা কোণ, আর স্রোতের সাথে যেটা কোণ হয় ওটা হয় থিটা কোণ। তাহলে এটা হচ্ছে স্রোত না থাকলে, এটা হচ্ছে স্রোত থাকলে সমান নির্ণয় করার সূত্র। এখন যে করি যে দিক নির্ণয় করার সূত্রটা বলি, যে কোন দিকে যাবে। মনে করি বলে নাই যে এত এই দিকে যাত্রা শুরু করছে, থিটার মানটা দেয়নি, থিটার মানটা বের করতে বলছে, সময়ও নাই হাতে, তখন সূত্র হলো একটা দিক নির্ণয় সূত্র। আমরা ওই যে এই সূত্রটা থেকে দিক নির্ণয় সূত্র ওই লব্ধিরে খেলা সব জায়গায়, tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখান থেকে আমরা কি বের করবো, ও কোন দিক যাবে, তার মানে কি দিক কি আলফা না, নৌকাটা কোন দিক যাবে এটা আলফা না, আমরা এখান থেকে আলফাটা বের করবো। কিভাবে বের করা যাবে, তাহলে আলফাটা বের করি, এটাকে দেখি পি প্লাস কিউ কস আলফা সমান পি প্লাস কিউ কস আলফা সমান কি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ট্যান আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ট্যান আলফা। এটাকে দেখে নিয়েছি, এখানে পাঠিয়ে দিচ্ছি। এখানে আমরা শুধু আলফাটা বের করবো, তাহলে পি প্লাস কিউ কস আলফা, পি প্লাস কিউ কস আলফা, এটার মান কিন্তু জিরো, জিরো ত্রিকোণমিতির সূত্র আছে, এটার মান সোজা জিরো, এটা মানে জিরো। কারণ কি, কারণ এই যে ট্যান আলফা এটা হচ্ছে ইনফিনিটি আসবে, সাইন আলফা ডিভাইড বাই ট্যান আলফা করলে ইনফিনিটি আসবে, তার মানে এর মানটা আসবে জিরো। তারপর এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এখান থেকে আমরা তাহলে লিখতে পারি কিউ কস আলফা ডিভাইডেড বাই মাইনাস পি, কিউটাকে ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে কস আলফা সমান মাইনাস পি বাই কিউ। এটা আর আমরা তো কস আলফার মান তো আমাদের চাই না, আমাদের চাইছে শুধু আলফার মান, তাহলে আমরা কসটা করে রাখবো না, কস ইনভার্স ওয়ান মাইনাস পি বাই কিউ। এই হচ্ছে গিয়ে নৌকাটা কোন দিকে যাবে। এখন পরীক্ষা চাইলে এই সূত্রটা দিয়েও করতে পারবো, এখন এইখান থেকে এইটুকু তুমি যে করে বসাও তোমার ইচ্ছে। তাহলে মোটামুটি নৌকার দিক নির্ণয়ের একটা সূত্র গেল, সময় নির্ণয় করার সূত্র গেল। এখন আরেকটা কথা আছে, যে মনে করো সমবেগে যাইতে আছে, সমবেগের সূত্র তো জানি, মাঝে মধ্যে কাজে লাগতে পারে গতির এই সূত্রটা, এস সমান সমান বিটি, বেগ গুণন সময়, সমবেগে যাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে গতির, এসএসসির গতির। এমন একটা কথা বলে লব্ধি, এই যে লব্ধিটা যদি নির্ণয় করতে পারে আরটা, চাইলে এখন এটা দিয়েও বের করতে পারবো, বা আমি যদি শুধু রুট ওভার ভি স্কয়ার মাইনাস তাও করতে পারবো।